18 ডিসেম্বর 2015 বিজয় মালিয়া তার 60th বার্থডেতে 18 কোটি টাকার এমন একটি পার্টি দিয়েছিল যেটা পুরো পৃথিবীতে চর্চার বিষয় হয়ে গিয়েছিল। সেই পার্টিতে বড় বড় ব্যবসায়ীরা, ফিল্ম তারকারাও উপস্থিত ছিলেন। কিন্তু কে জানতো এই মালিয়া আগামী 2 মাসের মধ্যে দেশ ছেড়ে পালাবে এবং রেখে যাবে শুধু 9,000 কোটি টাকার ব্যাংক স্ক্যাম। কিভাবে এই ব্যাংক স্ক্যামটি হয়েছিল এটি জানার আগে আমি আপনাদেরকে কিছুটা পিছনে নিয়ে যেতে চাই। ভারতের স্বাধীনতার আগে 1915-তে ভারতে কিছু ছোট বিয়ার কোম্পানি ছিল যারা ব্রিটিশ সেনাদের জন্য বিয়ার প্রস্তুত করত। এই সময় থমাস নামের এক ব্যক্তি এই ছোট কোম্পানিগুলিকে একত্রিত করে একটি বড় কোম্পানি তৈরি করেছিলেন এবং যার নাম দিয়েছিলেন ইউনাইটেড ব্রুডিশ গ্রুপ। যখন এইসব ঘটনাগুলি হচ্ছিল তখন ভারতেরই একজন বুদ্ধিমান ব্যবসায়ীদার, যার নাম ছিল ভিট্টল মালিয়া, তিনি বুঝতে পেরেছিলেন এই কোম্পানিগুলি আগে অনেক উন্নতি করবে। তখন থেকেই ভিট্টল মালিয়া এই কোম্পানিগুলির শেয়ারস কিনতে শুরু করেছিলেন। এমন এক সময় আসে যখন ভিট্টল মালিয়ার কাছে সবচেয়ে বেশি শেয়ার হয়ে যায় এই কোম্পানির। এরপরে 1947 সালে যখন ইংরেজরা ভারত ছেড়ে চলে যাচ্ছিলেন তখন এই কোম্পানির দায়িত্ব 22 বছরই বয়সী এই ভিট্টল মালিয়ার হাতে অটোমেটিক চলে আসে, কারণ এনার কাছে ওই সময় সবচেয়ে বেশি শেয়ার ছিল। ইউবি গ্রুপের দায়িত্ব ভিট্টল মালিয়ার হাতে আসার পর এই কোম্পানি খুব দ্রুত উন্নতি করতে থাকে। মাত্র 4 বছরের মধ্যে ইউবি গ্রুপ 1951 সালে ম্যাকডোনাল্ডসকে কিনে নিয়েছিলেন। কিছু সময়ের মধ্যে ভিট্টল মালিয়া বিয়ে করে নেন এবং কিছু বছরের মধ্যে 18 ডিসেম্বর 1955-তে জন্ম হয় বিজয় মালিয়ার। 1970-তে ভিট্টল মালিয়া বিজয় মালিয়াকে ইউএস পাঠিয়েছিলেন পড়াশোনা করার জন্য। এরপর 1983-তে 59 বছর বয়সে ভিট্টল মালিয়া মারা যান। তখন বিজয় মালিয়া ভারতে চলে আসেন। বিজয় মালিয়া চেয়ারম্যান হওয়ার পরে তারই কোম্পানিতে যারা টপ ম্যানেজমেন্ট ছিল, যারা নিজেদেরকে চেয়ারম্যান করবেন বলে ঠিক করেছিলেন, তাদেরকে তিনি বের করে দেন এবং আরই সেন্ট জেভিয়ার্স কলেজের বন্ধু তাদেরকে টপ ম্যানেজমেন্টে বসান। তো চেয়ারম্যান হওয়ার পর মালিয়া যখন কোম্পানির ব্যালেন্স শিট দেখে তখন মালিয়া বুঝতে পারে যে তাদের বেশি লাভ অ্যালকোহল থেকেই হয়। তাই বিজয় মালিয়া অ্যালকোহলের উপর আরো বেশি করে জোর দেন। এরপর বিজয় মালিয়া কিংফিশার বিয়ারের প্রোডাকশন আরো বাড়িয়ে দেন। এছাড়াও আগে যে বিয়ার ছিল তার মধ্যে 4% অ্যালকোহলের মাত্রা ছিল, সুতরাং মানুষ সেই একই পয়সা দিয়ে অন্য অ্যালকোহল পছন্দ করত যেখানে অ্যালকোহলের পার্সেন্টেজ অনেক বেশি ছিল। তো বিজয় মালিয়া কি করেছিলেন, কিংফিশার স্ট্রং নামে একটি বিয়ার বাজারে নিয়ে এসেছিলেন যেখানে অ্যালকোহলের পার্সেন্টেজ ছিল 8%। এর ফলে বিয়ারের চাহিদা বাজারে আরো বেড়ে যায় এবং কিংফিশার ভারতের 1 নম্বর ব্র্যান্ড হয়ে যায়। এটি কেবলমাত্র সম্ভব হয়েছিল বিজয় মালিয়ার কিছু মার্কেটিং এর উপর। ভারতে অ্যালকোহলের বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ ছিল। বিজয় মালিয়া ওই সময় কিংফিশার বিয়ারের পরিবর্তে কিংফিশার জল, কিংফিশার সোডা এসব বাজারে নিয়ে এসেছিলেন। কিংফিশার বিয়ারের অ্যাডের পরিবর্তে এই সমস্ত অ্যাড তখন চালানো হতো এবং পুরো ভারতবর্ষে কিংফিশার ইভেন্ট চালু করা হয়। এছাড়াও কিংফিশার অ্যাওয়ার্ড, কিংফিশার ডাব্বিও চালু হয়। নিজের বাড়ির নামও কিংফিশার ভিলা রেখেছিলেন। বিজয় মালিয়া জানতো এখন এগুলিতে পয়সা ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু পরে এই জিনিসগুলি থেকে ইনকাম আসবে। এর ফলে মানুষের মধ্যে কিংফিশার নামটি এমন ভাবে গেঁথে গিয়েছিল যেন কিংফিশারের নাম শুনলেই বিয়ারের কথা মনে আসতো। কিংফিশারকে বিজয় মালিয়া 50টিরও বেশি দেশে চালু করেছিলেন। ইউবি গ্রুপ বিজয় মালিয়া যখন চেয়ারম্যান হয়েছিলেন তখন এটির ভ্যালুয়েশন ছিল 40 কোটি টাকা, কিন্তু কিছু বছরের মধ্যেই এটি দাঁড়িয়ে যায় 6,000 কোটিতে। এরপর 15 নভেম্বর 2004 সালে মালিয়া তার কোম্পানির সিএফও রবি নিডুনগাড়িকে বলেন যে তিনি পরের বছর কিংফিশার এয়ারলাইন চালু করবেন। সিএফও প্রথমে সাপোর্ট করেননি, কিন্তু তিনি জানতো ভালোভাবেই যে মালিয়া কথাটি বলেছে মানে সে এটিকে করবেই। এরপরে বিজয় মালিয়া এয়ারবাস কোম্পানির ম্যানেজার কিরণ রাওয়ের সাথে যোগাযোগ করেন এবং 15টি এয়ারবাস A3 অর্ডারও দিয়ে দিয়েছিলেন এবং বিজয় মালিয়া 400 কোটি টাকা কিংফিশার এয়ারলাইনের পিছনে অলরেডি লাগিয়েও দিয়েছিলেন। সময়টা ছিল 9 মে 2005। কিংফিশার এয়ারলাইন লঞ্চ হয়েছিল। প্রথম বছর কিংফিশার এয়ারলাইন ভালোই চলছিল, কিন্তু মালিয়া যত টাকা এয়ারলাইনের পিছনে ইনভেস্ট করেছিল সেই তুলনায় তিনি প্রফিট করতে পারেননি। কিন্তু একটা সুবিধা হয়েছিল যে কিংফিশার একটা বড় ব্র্যান্ড হয়েছিল। এরপর মালিয়া আরো প্লেন কিনতে চেয়েছিলেন ইন্টারন্যাশনাল চালানোর জন্য, কিন্তু এয়ারলাইন কোম্পানির একটা নিয়ম ছিল যে যে কোনো এয়ারলাইন কোম্পানি প্রথম 5 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানোর জন্য। কিন্তু মালিয়ার সেই সময় 5 বছর তো হয়নি, সুতরাং মালিয়া এয়ার ড্রাগন নামে একটি কোম্পানিকে কিনে নিয়েছিলেন। এয়ার ড্রাগন সেই সময় সবচেয়ে সস্তা দামে যাত্রী নিয়ে যেত। এর ফলে মালিয়া ছাড়াও
অন্যান্য যে এয়ারলাইন কোম্পানিগুলি ছিল তাদেরও প্রচুর সমস্যা হতো, কারণ এয়ার ড্রাগন ওই সময় সবচেয়ে কম দামে যাত্রী বহন করত। তাই মালিয়া এটিকে কিনে নিয়েছিলেন। এর ফলে মালিয়া দুটো দিক থেকে সুবিধা হয়। প্রথমত, ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেটরের জন্য তিনি লাইসেন্স পেয়ে গিয়েছিলেন। দ্বিতীয়ত, যে কম দামে যে কম্পিটিশনটা ছিল সেটি বাজার থেকে পুরো বন্ধ হয়ে যায়। কিন্তু যে জন্য এয়ার ড্রাগন পপুলার ছিল, লো বাজেট ট্রাভেল, মালিয়া সেটিকেও বন্ধ করে দেন। এবং অন্য যে এয়ারলাইন কোম্পানি ছিল তাদের থেকেও কিংফিশারের টিকিট প্রাইস অনেক বেশি ছিল। এর ফলে মানুষ ধীরে ধীরে অন্য এয়ারলাইনে শিফট হয়ে যায়। এরপর বিজয় মালিয়া ব্যাংক থেকে লোন নেওয়া শুরু করে। 2008 সালে মালিয়া ব্যাঙ্গালোর থেকে লন্ডন প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করেছিলেন। সেই বছর 46 কোটি টাকা দিয়ে আইপিএল টিমও তিনি কিনেছিলেন। মালিয়া এটি খুব ভালোভাবেই লক্ষ্য করেছিলেন যে আসল ক্ষমতা সবসময় পলিটিশিয়ানদের হাতে থাকে। তাই 2010 সালে মালিয়া বিজেপির হাত ধরে রাজ্যসভার এমপিও হয়েছিলেন। এমপি হওয়ার কিছুদিন পর মালিয়া আবার এসবিআই থেকে 1600 কোটি টাকার লোন নিয়েছিলেন। যখন লোন পেয়েছিলেন, মালিয়া এবার বোয়িং 777 কিনেছিলেন। সমস্ত ব্যাংক মিলিয়ে যে লোনটি মালিয়া নিয়েছিলেন, কোথাও কোথাও 7,000, কোথাও কোথাও 8,000, কোথাও কোথাও আবার 9,000 কোটি টাকা দেখা যায়। এরপর হঠাৎই গ্লোবাল রিসেশন শুরু হয়ে যায়, তেলের প্রাইস বেড়ে যায়, কিংফিশার বিয়ারের বিক্রিও অনেক কম হতে থাকে আগের থেকে, যার ফলে মালিয়া আর পয়সা দিতে পারছিল না। এর সাথে সাথে লোনের যে ইএমআই ছিল সেটিকেও তিনি বন্ধ করে দেন। যত স্টাফ ছিল তাদেরও বেতন বন্ধ করে দিয়েছিলেন। কিছু মাসের মধ্যেই যত স্টাফ ছিল তারা স্ট্রাইক করতে শুরু করে। কিংফিশার এয়ারলাইন 2005 থেকে যতদিন চলেছিল কোনো বছরই প্রফিট করতে পারেনি। কিন্তু তারপরেও মালিয়া লোন নেওয়া বন্ধ করেননি। এরপরে মালিয়া তার 60th বার্থডেতে 3 দিন পার্টি রেখেছিলেন এবং বাইরে থেকে হেনরিকে, স্প্যানিশ সিঙ্গারকেও এনেছিলেন। মালিয়া কিংফিশার থেকে 33 কোটি টাকা স্যালারি নিত। সেই টাকাটি তিনি ঠিক নিজের টাইম মতোই নিয়ে নিতেন, কিন্তু অন্যদিকে তার কোম্পানি কর্মচারীদের স্যালারি দেওয়ার মতো পয়সা তার কাছে ছিল না। এছাড়াও মালিয়া তার পার্টি খরচা, প্রাইভেট প্লেনে চলাফেরা এগুলো কখনোই বন্ধ করেননি। এছাড়াও মালিয়ার অন্য একটা শখ ছিল যে তিনি অকশন থেকে জিনিস কিনতে খুব পছন্দ করতেন। ব্যাংকের কিস্তির টাকা টাইম টু টাইম না দেওয়ার জন্য মালিয়ার উপর সিবিআই ইনভেস্টিগেশন চালু হয়েছিল। সিবিআই তাদের চার্জশিটে বলেছিলেন, একদিকে মালিয়া লোন শোধ করতে পারছে না, অন্যদিকে ফ্রান্সে 15 মিলিয়ন ইউরো দিয়ে একটি প্রপার্টি কিনেছিলেন। এরপর ব্যাংক বুঝতে পারে যে মালিয়া জেনে শুনে তাদের টাকা দিচ্ছে না, এবং 2010 সালে মালিয়া ব্যাংক ও আরবিআই এর মধ্যে একটি মিটিং হয়, যেখানে ঠিক হয় যে ব্যাংক কিংফিশারের যত শেয়ার আছে সেগুলি বেচে তাদের পয়সা রিকভারি করবে। কিন্তু এরপরেও ব্যাংক তাদের পুরো টাকা রিকভারি করতে পারেননি। এই সব কিছুরই এফেক্ট সাধারণ মানুষের মধ্যে এসে পড়ে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় এসে যায় যে যদি ব্যাংক উঠে যায় তাদের জমানো টাকার কি হবে। কিন্তু অন্যদিকে মালিয়ার পার্টি, আইপিএল ম্যাচ বন্ধ হয়নি। এরপর সিবিআই একটি কমিটি বসায়, যেখানে ঠিক করা হয় বিজয় মালিয়া যেন দেশ ছেড়ে যেতে না পারে। কিন্তু 2015 সালে 24শে নভেম্বর কোনো কারণে সিবিআই এর এই যে নোটিশটি সিবিআই জারি করেছিলেন সেটি হঠাৎ চেঞ্জ হয়ে যায়, এবং সেখানে উল্লেখ করা থাকে যে মালিয়া যদি ভারতের বাইরে যেতে চায় তাকে যেন কেউ না আটকায়, দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা সে কোথায় যাচ্ছে এবং সেটিকে সিবিআই এর কাছে ইনফর্ম করা। সিবিআই এর এই নোটিশটি চেঞ্জ করার জন্য মালিয়া প্রথম দিল্লিতে যায় এবং সেখানে কোনো পাওয়ারফুল নেতাকে ধরে এই নোটিশটি চেঞ্জ করে নেয়। এরপর সমস্ত ব্যাংক 1 মার্চ 2016-তে সুপ্রিম কোর্টে যায় এবং তারা সুপ্রিম কোর্টকে আবেদন করে মালিয়ার পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য, কারণ তারা বুঝতে পেরেছিল যে মালিয়া দেশ ছেড়ে পালাবে। সুপ্রিম কোর্ট সবকিছু শোনার পর 3রা মার্চ একটা হিয়ারিং এর ডেট ঠিক করে। এরপর মালিয়া 2রা মার্চ জেট এয়ারওয়েজ ফ্লাইট নাম্বার 9W122 টার্মিনাল 3 দিয়ে 55টি সুটকেস এবং তার বান্ধবীকে নিয়ে লন্ডনে পালিয়ে যান। এরপর ভারতের সমস্ত ব্যাংক অনেকবারই চেষ্টা করেছিল মালিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু কোনো না কোনো কারণবশত মালিয়া প্রতিবারই বাঁচতে সক্ষম হয়ে যায়। তো বর্তমান পরিস্থিতি হলো মালিয়া ব্যাংকে বারবার অফার করে ইন্টারেস্ট কমানোর জন্য, পেনাল্টি কমানোর জন্য, কিন্তু কখনো টাকা দেয় না। ইন্ডিয়ান গভর্নমেন্ট মালিয়াকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছেন এবং সাধারণ মানুষের পয়সা মালিয়ার সম্পত্তি বেচে ফেরত দেওয়া হবে।